তো আমরা গত ক্লাসে আমরা ঘর্ষণ বল এবং ঘর্ষণ বলের ইকুয়েশন হুম। এবং ঘর্ষণ সহগ এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আলো কিছু এমসিকিউ দেখবো আর কিছু হচ্ছে সিকিউ কোশ্চেন দেখবো। দেখে আমরা সলভ করার চেষ্টা করবো। সেখানে ঘর্ষণ বল, কিন্তু ঘর্ষণ বল সম্বন্ধে আরেকটা ইনফরমেশন দিই এখানে। তো ঘর্ষণ বল সম্বন্ধে, যদি এটা একটা বস্তু থাকে, এরকম একটা বস্তু থাকে, এই বস্তুটা এরকম, এই বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করছি, ক্যাপিটাল এফ বল প্রয়োগ করছি। ঘর্ষণ বল বা কেউ এদিক থেকে একটা বল দিচ্ছে, এফ বল, স্মল এফ বল দিচ্ছে, বস্তুটার ভর হচ্ছে এম। আমরা যদি বলি এফ গ্রেটার দেন স্মল এফ, তাহলে বস্তুটা কোন দিকে যাওয়া শুরু করবে? এই দিকে যাওয়া শুরু করবে, সে বাম দিক থেকে ডান দিকে যাওয়া শুরু করবে। এবার বস্তু ত্বরণ কি কত হবে এটা আগে নির্ণয় করতে হবে। বস্তুটার ত্বরণ কত হবে? ত্বরণ আমরা কি জানি? এফ ইকুয়াল টু এম এ, এটা জানি। তো এখানে এফ বলতে নেট ফোর্স, মানে কার্যকরী বল, টোটাল বলটা কত। তাহলে এইখানে কার্যকরী বলটা কত? তাহলে কার্যকরী বল যদি আমি এখানে লিখি, কার্যকর কার্যকর বল ইকুয়াল টু প্রয়োগকৃত বল বিয়োগ ঘর্ষণ বল। ঘর্ষণ বল তার মানে হচ্ছে কার্যকরী বল যদি আমি এফ প্রাইম লিখি, এফ প্রাইম ইকুয়াল টু হবে এফ মাইনাস এফ, এবং এটা এটা ইকুয়াল টু এম ই। মানে মোট হতে ত্বরণটা নির্ণয় করতে হবে। কি কি নির্ণয় করতে হবে? তার যে ত্বরণ সেটাও নির্ণয় করতে হবে এভাবেই। হ্যাঁ, এটা হচ্ছে টেকনিক বের করা। এটা একটা আছে। আরেকটা জিনিস আছে, এরকম হচ্ছে কপি কল। এখানে একটা কপি কল আছে, এখানে একটা কপি কল আছে, এখানে একটা বড় বস্তু আছে। বস্তুর ভরটা হচ্ছে এম 1। এই বস্তুটাকে কপি কলের সাহায্যে এখানে একটা বস্তু দেওয়া আছে, ভর দেওয়া আছে, এটা হচ্ছে M2। এ পাশ দিয়ে একটা ভর দেওয়া আছে মনে করছি, এটাকে বড় ভর M3। তাহলে আমি যদি লিখি M3 গ্রেটার দেন M2, তাহলে কি হবে? এই বস্তুটা এইদিকে পতন হওয়া শুরু করবে, এভাবে সে চলাচল করবে, তাই না? হুম। তাহলে এদিকে যদি চলাচল করে তাহলে আর কি ঘটনা ঘটবে? তাহলে এখানে নেট ফোর্স কি হবে? এই বস্তুটার উপর নেট ফোর্স কি হবে? নেট ফোর্স কত হবে? এটার ওজন কত? M2G। এটার ওজন কত? M3G। M3G। তাহলে হচ্ছে এফ নেট, নেট ফোর্স M3G মাইনাস এম টু M2G। জি এটা ইকুয়াল টু কত? MA। MA। তাহলে এম মানে কি? এম MG। বলতে ওই বস্তুটার বা ওই সিস্টেমের টোটাল ভর। এমটা হচ্ছে কি? ওই সিস্টেমের টোটাল ভর। টোটাল ভর। তাহলে M1 প্লাস M2 প্লাস M3 ইন্টু এ। এভাবে তার হচ্ছে ত্বরণটা নির্ণয় করতে হবে। বুঝা গেছে? এখানে এম বলতে ওই সিস্টেমটার টোটাল ভর, যে লাইনটা আছে সিস্টেম আছে তার সিস্টেমটার টোটাল ভর এম এ। আর এটা হচ্ছে তার হচ্ছে নিট ফোর্স, এফ ইকুয়াল টু এম এ। নিট ফোর্স থেকে আমরা হচ্ছে এম এ বের করলাম, এখানে এম এ বসিয়ে দিলাম। এখান থেকে এ যদি বের করতে বলে, এ আমরা বের করতে পারবো এখন, তাই না? হ্যাঁ। এখন কিছু আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন দেখি। এখানে 1 নম্বর আছে, ঘর্ষণের কার্যকারিতা উপলব্ধি করা যায় কোথায়? দেওয়ালে বল প্রয়োগে। দেওয়ালে বল প্রয়োগে কি ঘর্ষণের কোনো উপকারিতা, মানে কোনো কার্যকারিতা আছে এখানে? না। এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান।
হুম। তারপর হচ্ছে বস্তু টানার ক্ষেত্রে, এখানে ঘর্ষণ বলতে কাজ আছে, বস্তুটা টানার চাকা ক্ষেত্রে আছে না, চালানো। চাকা যদি থাকে বা হুইল থাকে, অথবা হচ্ছে চাকা না থাকে ফ্ল্যাট থাকে, তো বস্তু টানার ক্ষেত্রে এটা আছে চাকা লাগানো। এটা একটা, তাহলে এই হচ্ছে 2 আর 3 অ্যান্সার। হ। এরপর হচ্ছে ঘর্ষণের কারণে প্রয়োজনীয় শক্তি কি হিসাবে, মানে কি শক্তির অপচয় হয়, প্রয়োজনীয় শক্তি তাপ। হিসাবে হয়, তাপ শক্তি হিসাবে। একটা জিনিস হচ্ছে একটা, যখন শক্তি এক মাধ্যম থেকে বা এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে যাবে, এক রূপ থেকে অন্য রূপে যাবে, যখন ট্রান্সফার হবে কাজের মাধ্যমে, শক্তি কিন্তু কাজের মাধ্যমে এক রূপ থেকে অন্য রূপে ট্রান্সফার হয়। কিন্তু কাজের মাধ্যমে যখন ট্রান্সফার হবে বা রূপান্তর করবে, তখন ম্যাক্সিমাম জিনিস তাপ শক্তি আকারে তার হচ্ছে লসটা করবে তাপ আকারে। ঘর্ষণের ফলে আমরা কি করতে পারি, দৌড়াতে পারি, এটা একটা কারেক্ট। তাপ তাপ উৎপন্ন উৎপন্ন করতে করতে পারি, পারে। তা এটাও কারেক্ট, বোর্ডে মার্কার দিয়ে লিখতে পারি, এটাও কারেক্ট, তাহলে 1 2 3, তাই না? হ্যাঁ। হ্যাঁ। ঘর্ষণ বল বৃদ্ধি পায়, ঘর্ষণ বল কখন বৃদ্ধি পায়? উম, এই চাকা ব্যবহার করলে বৃদ্ধি পায়? চাকা ব্যবহার করলে তো না। খুব কমে। ক ক বল বল বিয়ারিং ব্যবহার করা হয় তখন কমে, লুব্রিকেন্ট ব্যবহার করলে কমে, পৃষ্ঠতলকে অমসৃণ করলে বল বৃদ্ধি পায়, আর মসৃণ করলে বল কমে। ঘর্ষণ বলকে কয় ভাগে ভাগ করা যায়? চার। 4 ভাগে। কি কি ঘর্ষণ বল আছে? গতি, স্থিতি, প্রবাহ আর আবর্তন। প্রবাহী প্রবাহী আর আর আবর্তন। আর আবর্তন। প্রবাহীটা হচ্ছে কোনটা, পানি বা হচ্ছে লিকুইড বা আর তরল। বায়ু। তরল আর গ্যাসীয় মাধ্যমে কোনো বস্তু যখন চলাচল করে বা সিস্টেমটা, প্যারাসুট দিয়ে নামা, মাছ পানিতে সাঁতার কাটা, মানুষ পানিতে সাঁতার কাটা, এগুলো হচ্ছে সবগুলো প্রবাহী ঘর্ষণ। আর চাকা, ফুটবল গড়িয়ে মাঠ থেকে যাওয়া, চাকা গড়ানো, সাইকেল চলা, গাড়ি চলা, এগুলো হচ্ছে আবর্ত ঘর্ষণ। আর যখন রানিং থাকবে, তখন দুটা বস্তুর ভিতরে যখন সংঘর্ষ হবে, তখন গতি। সেটা হচ্ছে গতি ঘর্ষণ। আর স্থিতি অবস্থায় থাকবে তখন। সবচেয়ে যে মানে শক্তিশালী ঘর্ষণ বল কোনটা, স্থিতি ঘর্ষণ, তাই না? হুম। আর সবচেয়ে কম ঘর্ষণ কোনটা? আবার প্রবাহী। আবর্ত ঘর্ষণ। সবচেয়ে, এই যে এখানে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল হচ্ছে আবর্ত ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ করলে সবচেয়ে বল কম হয়। আবর্ত ঘর্ষণটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল, আবর্ত ঘর্ষণটা, ঠিক আছে? কোন ঘর্ষণ কাজে লাগিয়ে মাছ পানিতে চলাচল করে, এগুলো কিন্তু বোর্ড কোশ্চেন প্রবাহী। আসছে। তাহলে হচ্ছে প্রবাহী ঘর্ষণ। বলছে ঢালু তলের সাথে একটি বস্তুকে কত করে ছেড়ে দিলে গতি ঘর্ষণের মান বৃদ্ধি পায়? ঢালু তলের সাথে একটি বস্তুকে কত করে ছেড়ে দিতে, এটা একটা ঢালু তল, এখানে আমি ছেড়ে দিব, তাহলে কত ছেড়ে দিলে ঘর্ষণ সহগের মান পাবে? এই ঢালু তলের ক্ষেত্রে এখানে যদি থিটা হয়, তো ঘর্ষণ সহগের মান মিউ ইকুয়াল টু কি ছিল? 90 মাইনাস টেন থিটা। ট্যান থিটা ছিল। ট্যান থিটা কতর মান বেশি, ট্যান 30 ডিগ্রির মান কত, 1/√3। টেন সাইড 45 ডিগ্রি মান 1, 50 ডিগ্রি মান তো জানা নাই, 1 প্লাস হবে, 60 ডিগ্রি মান কত, √3। তাহলে কত ডিগ্রিতে রাখলে সবচেয়ে বেশি হবে, ঘর্ষণ সহগের মান বৃদ্ধি পাবে? 60 ডিগ্রি রাখলে, তাই না? হ্যাঁ। 60 ডিগ্রি রাখলে ঘর্ষণ সহগ বৃদ্ধি পাবে। খেলার মাঠে একটি ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে সীমানা পার হয়ে গেল, এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কোনটা? একটা আবর্ত। একটা আবর্ত ঘর্ষণ। দুটি তলের মধ্যকার স্থিতি ঘর্ষণ 1.73 হলে ঘর্ষণ কোণ কত? তাহলে হচ্ছে মিউ ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে মিউ এর মান হচ্ছে 1.73 ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 1.73। 1.73 মানে হচ্ছে 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। √3 মান 1.77321 এরকম value। এটা হচ্ছে মান, 6 ডিগ্রি মান। ক্লিয়ার? বুঝা গেছে এটা? হ্যাঁ। এখন একটা ম্যাথ করবো আমরা, সুন্দর একটা ম্যাথ আছে। একজন ব্যক্তি কি করতেছে, 12 কেজি ভরের একটা স্থির বস্তুকে, 32 কেজি ভরের একটা স্থির বস্তুকে 32 মিটার দূরে একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে, তাহলে এখানে আছে একটা গর্ত আছে, গর্তটা এই স্থান থেকে দূরত্বটা, আমরা ফিগারটা বোঝার জন্য 32। আঁকতেছি, 3200 মিটার।
3200 মিটার। এইখানে একটা বস্তু আছে, বস্তুটা হচ্ছে 12 কেজি ওজনের বস্তু। গর্তে এক ব্যক্তি 50 নিউটন বল প্রয়োগ করছে, 50 নিউটন বল প্রয়োগ করছে। এর টাইমটা কতক্ষণ? 8 সেকেন্ড। 8 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছে সে। মানে বল প্রয়োগ করলে তার গতি বৃদ্ধি পাবে সিস্টেমটার। হুম। যখনই বল প্রয়োগ করবে তখন একটা জিনিস থাকবে, সেটা কি? ত্বরণ থাকবে। যখনই বল প্রয়োগ করবে তখন তার অ্যাক্সেলারেশনটা থাকবে, তার ত্বরণ সবসময় থাকবে। বল প্রয়োগ করলে তার ত্বরণ থাকবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ বল প্রয়োগ না করলে সে সমবেগে চলতে থাকবে, যদি সে চলে তো সমবেগে চলতে থাকবে, নাহলে স্থির হয়ে যাবে। এটা হচ্ছে দুইটা বিষয়, হ্যাঁ। তা 8 সেকেন্ড প্রয়োগ করলো। এরপর ওরা বলছে পথের ঘর্ষণ বল 2 নিউটন দেওয়া আছে। প্রথমে বল কাকে বলে? দুটি বস্তুর মধ্যে সমবল প্রয়োগ করা হলেও কাজ সমান না হতে পারে কেন? কারণ কাজ কিসের উপর নির্ভর করে? কাজ হচ্ছে পথের উপর নির্ভর করে। সরি, পথ না, কাজ হচ্ছে দূরত্বের উপর নির্ভর করে। কোন পথে গিয়েছে, মানে সে কত ডিস্টেন্স দূরত্ব অতিক্রম করছে তার উপর নির্ভর করে এটা। 8 সেকেন্ড পরে বস্তুটার বেগ কত হবে এটা নির্ণয় করতে হবে, তাই না? হুম। তো আমরা জানি F=ma। এই সূত্র থেকে আমরা এখান থেকে ত্বরণটা বের করতে পারবো। কিন্তু এই এফটা কি বল? আমরা সারা জীবন F=ma শিখাচ্ছি, কারণ ওখানে কোনো ঘর্ষণ বল ছিল না। কিন্তু এফটা কি বল? প্রযুক্ত বল। না, কার্যকরী বল। কার্যকারী বল বা কার্যকর বল। এফটা কি বল? কার্যকরী বল। মানে এখানে সবসময় থাকে যে বলটা কার্যকর আছে। মনে করি এটা একটা সিস্টেম আছে, একজন এদিক থেকে টানতে 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 আছে, কিন্তু সবার টান সমান হয়ে গেছে। যে এখানে F=0। এই 10 নিউটনে টানতেছে, এই 20 নিউটনে টানতেছে, এই 30 নিউটনে টানতেছে, এই 5 নিউটনে টানতেছে। কিন্তু টানার ফলে নেট বল 0। তাহলে এখানে আমরা বলবো এখানে তার ত্বরণ কত হবে বস্তুটা? 0। ত্বরণ 0 হবে। তাই এই ধরনের বলকে বলা হয় সাম্য বল। এই ধরনের বলকে বলা হয় সাম্য বল। সাম্য বল। লব্ধি শূন্য, সাম্য বল বলা হয়। ঠিক আছে। তো এটা হচ্ছে কার্যকরী বল। তাহলে আমাদের এখন কার্যকরী বলটা দেখতে হবে, কার্যকরী বল কত। 8 সেকেন্ড যাবত আমি বল প্রয়োগ করছি তাকে, কত সেকেন্ড যাবত? আর 8 সেকেন্ড যাবত। কার্যকরী বল কত? এফ এফ নিট ফোর্স। কার্যকরী বল হচ্ছে F-F, তাই না? 48। তাহলে এফ কত? 50 - 2, 48। 48 নিউটন। 48 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে এখন আমরা বের করবো ত্বরণ। এফ নেট = ma। a এফ এফ বাই নেট এম। ফোর্স বাই এম। এফ নেট কত ভি। পাইছে? 48। এম এর ভর কত? 12। 12। তার তার অ্যাক্সিলারেশন কত? 4। 4 মিটার/2 সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তার ত্বরণ। এখন বলছে 8 সেকেন্ড পরে বেগ কত। তাহলে v=u+at। এটা করলেই তো হয়ে যায়, তাই না? এর এখানে যদি v - u/t বসিয়ে দিলে হবে না? এ মানে বুঝি নাই। এই ত্বরণে। হ্যাঁ, তো ত্বরণ তো আমি বের করলাম এটা। না, একবারই করলে হবে না? এখানে ত্বরণ তো লাগবে, আমার তো দরকার বেগ কত হবে, শেষ বেগ কত হবে। ওইটা লয় এখানে। ওটা লিখতে আমাদের এই ইকুয়েশন জানে, আমাদের ভি বের করবো। ওখান থেকে আবার এটা ভাঙতে হবে। ওই ইকুয়েশনটা তো এটা, a=v - u/t। এই ইকুয়েশনটাই লিখলে v - u=at হয়। v=u+at হয়ে যায় তখন। এই ফর্মুলাটাই ওটা এখানে। আছে। হ্যাঁ, বুঝেছি। এ- এখানে আমাদের ভিটা বের করতে হবে। তাহলে v=u, তো হচ্ছে স্থির বস্তুকে বলেছিল, এখানে স্থির বস্তু 0। বলছিল। তাহলে v=0 + 4 × 8 সেকেন্ড। 8। 32।32 মিটার/সেকেন্ড ইজ ইনভার্স 1। 32 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এরপর কি বলছে? ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা, ওই ব্যক্তির উদ্দেশ্যটা সফল হবে কিনা এটা জানতে চাইছে।
তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করলে হয়ে যাবে না? তাহলে ওই বস্তুর হচ্ছে উদ্দেশ্য সফল হবে কিনা। এখন হচ্ছে টোটাল এই পথটার দূরত্ব হচ্ছে 3200 মিটার, এই পথটা হচ্ছে 3200 মিটার। আমি এই অংশটুকু কেটে দিই, এই অংশটুকু কেটে দিই। তো 3200 মিটার, তাহলে আমরা হচ্ছে ত্বরণ পাইছি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। 8 সেকেন্ড পরে বেগ তো পাইছি কত? 32। 3200 মিটার সেকেন্ড। তাহলে 8 সেকেন্ড পর বল প্রয়োগ করছে, তাহলে প্রথম 8 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে এটা নির্ণয় করতে হবে আমাদের ফার্স্টে। হুম। মানে ফার্স্টে হচ্ছে এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটি স্কোয়ার। তাহলে ই এর মান 0, তাহলে 0। এর এস ওয়ান ধরি, হাফ। S1, তাহলে হাফ। এর মান হচ্ছে 4, টি এর মান হচ্ছে 8 স্কোয়ার। এখানে হচ্ছে 128 28। মিটার আসছে, 128 মিটার আছে দূরত্ব। এখন 8 সেকেন্ড পরে, 8 সেকেন্ড পরে সে কিসে চলে, তার উপর কি বল আছে? না। তার তার উপর কি বল আছে, কিন্তু তার উপর কি বল আছে? একটা বল আছে, কিন্তু একটা বল কাজ করতে হবে। ঘর্ষণ বল। না, তার উপর একটা বল কাজ করতেছে, 2 নিউটন বল কাজ করতেছে তার উপর, তাই না? তার উপর 2 নিউটন বল কাজ করতেছে। ঘর্ষণ বল তো তার বিপরীত দিকে আছে, তাই না? এফ হচ্ছে 2 নিউটন, সে হচ্ছে 32 মিটার পার বেগে যায়। এরপরে তার বলটা সে অপসারণ করলো, 50 মিটার বলটা অপসারণ করে ফেললো। এখন সে কি, যদি এই ঘর্ষণ বলটা না থাকতো তাহলে সে কোন বেগে চলাচল করতো? সমবেগে। 32 কিলোমিটার পার সেকেন্ড বেগে চলাচল করতো। যেহেতু এখন ঘর্ষণ বল আছে, তাহলে এখানে একটা ত্বরণ লাভ করবে, মন্দন লাভ করবে। তাহলে এফ ইকুয়াল টু 2 নিউটন। তাহলে এফ ইকুয়াল টু আমরা জানি এম এ প্রাইম, আমরা এ প্রাইম দিলাম। তাহলে এ প্রাইম কত, এফ বাই এম। এফ কত, 2, এম কত, দুই 12। বার 12। দুই ওয়ান বাই বাই বারো সিক্স 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মন্দনে চলাচল করে। এখন এই মন্দনে চলাচল করলে কত দূরত্ব অতিক্রম করবে এটা আমাদের দরকার হবে। তাহলে আমরা এটা বের করতে হবে, ভি স্কোয়ার ইউ স্কোয়ার। প্লাস টু এস। এটা যেহেতু মন্দন, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে 2s, তাই না? এখানে এর মান কিন্তু আমরা 1.6 আছে, প্লাস রাখছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি মন্দন না, এটা তো মন্দন। বোঝা গেছে? এখানে প্লাস দিলে এখানে মাইনাস দিতে হতো, -12, -1.6 বসে যেত, তাই না? হ্যাঁ। তাহলে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ, সরি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে 2a। তাহলে ইউ স্কোয়ার কত, ইউ স্কোয়ার কত ছিল? জিরো। 32 না? 32। ও হ্যাঁ। এটা যখন মনে করি 8 সেকেন্ড পরে এখানে চলে গেছে, এখান থেকে সে 32 মিটার পার সেকেন্ড, এখান থেকে সে আরো যে দূরত্ব অতিক্রম করছে, এটা হচ্ছে বুঝাচ্ছি। 32। তাহলে হচ্ছে 32 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, কারণ সে থেমে যাবে লাস্টে, 2 গুণিত 1/6। তাহলে এখানে পাওয়া গেছে 3072 মিটার। এটা মনে করি S2, এটা এটা নাম দিলাম S2, 3072 মিটার। তাহলে হচ্ছে এস ইকুয়াল টু S1 প্লাস S2। কত ছিল ওটা, ওটা কত ছিল, 128 প্লাস 3072, তো 3200 মিটার। তাহলে সে কি গর্তে পড়বে? মানে হ্যাঁ। 32 মিটার দূরে গর্ত ছিল, তাহলে গর্তে পড়বে। ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা তা তুই ব্যক্ত করো, বোঝা গেছে রে? হুম। তাহলে এখানে আমি দুটা জিনিস দিয়েছি এখানে। একটা, এখান থেকে একটা শিখলাম কি, এখান থেকে একটা শিখেছি জিনিস,
এখান থেকে একটা জিনিস শিখছি কি যে হচ্ছে এফ নেট কার্যকরী বল ইকুয়াল টু ফোর্স অ্যাপ্লাইড মাইনাস ফ্রিকশন ফোর্স। এটা না, এটা দিয়ে আমরা এফ নেট ইকুয়াল টু আমরা এম এ শিখেছি। এম এ মানে এম হচ্ছে বল ইন্টু হচ্ছে সরি ভর ইন্টু ত্বরণ, এটা দিয়ে আমরা এম এ বের করতে ত্বরণ। তাই ঘর্ষণ বল যখন না থাকে তখন ডিরেক্ট এফ ইকুয়াল টু এম এ হয়ে যায়, কিন্তু ঘর্ষণ বল যখন থাকে তখন আমাদের কার্যকরী বলটা বের করতে হয়, কার্যকর বলটা আমাদের বের করা প্রয়োজন হয়। ঠিক আছে, এটা বোঝা গেছে? বোঝা গেছে এটা? হ্যাঁ। আর এখানে হচ্ছে গতিরও একটা ম্যাথ দেখলাম। ম্যাথটা কি দেখলাম যে 8 সেকেন্ড পরে এক 4 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে আসছিল, তাহলে 8 সেকেন্ড পরে তার বেগটা কিভাবে বের করবো? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। 8 সেকেন্ড পরে শেষ বেগ পেলাম হচ্ছে 32 মিটার পার সেকেন্ড। 32 মিনিট। এখন যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে 8 সেকেন্ড পরে সে এই বেগই চলতো, কারণ ঘর্ষণ যেহেতু আছে তো এখানে ঘর্ষণ এফ ইকুয়াল টু এম এ প্রাইম, এখান থেকে এ প্রাইম বা মন্দনটা এফ বাই এম দ্বারা করছি, তারপরে বি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস টু এ এ প্রাইম আর হচ্ছে এস, এটা দ্বারা আমরা এস টু বা যাই হোক এটা দিয়ে আমি হচ্ছে এস এর মানটা বের করেছি। অথবা এস এটা দিয়ে বের করা যেত, ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়ে করা যেত না, কারণ হচ্ছে শেষ বেগে যে টিটা জানি না কতক্ষণ পর থামবে সেটা আমরা জানি না। ঠিক আছে, এটা তখন টি বের করতে দেয় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দ্বারা, ইউ মাইনাস এটি দ্বারা টি বের করতে, তারপর বসে দিবে এটা দিয়ে আমরা একবারই পেয়ে যাবো। এই গেল মোটামুটি এই ম্যাথটা বুঝা গেছে এই ম্যাথটা। এখন আরেকটা ম্যাথ আছে, দেখা যায় এটা। হ্যাঁ। এখানে লেখা আছে কি একটা বস্তু আছে, এখানে কি আমি কালার চেঞ্জ করি, লাল কালি ইউজ করি। কি একটা বস্তু আছে, বস্তুটা দুইটা কপি কলের উপর দিয়ে সুতা দিয়ে একদিকে 30 কেজি ভর ঝুলানো আছে, একদিকে 66 কেজি ভর ঝুলানো আছে। তাহলে এখান থেকে যদি কপি কলের যদি মানে একটা গুণাঙ্ক থাকে সেটা যদি সমান হয়, তাহলে এটা 66 কেজি বলের দিকে পতিত হবে, এদিকে বলে পতিত হবে, তাই না? এদিকে পতিত হওয়া উচিত। তো প্রথমে বলছে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। পি বস্তুর উপর কি নির্ণয় করতে বলছে? কোশ্চেন বল। তো ঘর্ষণ বল আমরা পড়েছিলাম, আমরা আমার সূত্রটা মাথায় রাখবো এইভাবে যে ঘর্ষণ বল এফ এফ ইকুয়াল টু মাইক্রো ডব্লিউ। সমান সমানুপাতিক ছিল আর, এবার সমানুপাতিক উঠলে এফ ইকুয়াল টু মিউ আর, মিউ এটার নাম হচ্ছে মিউ আর। আমরা এভাবে এভাবে মুখস্থ এভাবে রাখবো না, এফ এফ বাই আর এইভাবে মুখস্থ রাখবো না, এভাবে মুখস্থ রাখলে হচ্ছে ভুল হয়, আর ওপরে না এফ ওপরে, কোনটা ওপরে এটা ভুল হতে পারে। তো আমরা মনে রাখবো মিউ ইকুয়াল টু সমানুপাতিক এফ আর। তাহলে এফটা তার ফ্রিকশন ফোর্স যেটা হচ্ছে দেওয়া নাই, তাই না? ঘর্ষণ বল সেটা নির্ণয় করতে বলছে, এটা নির্ণয় করতে বলছে, কিন্তু মিউ দেওয়া হচ্ছে 0.2। আর উলম্ব প্রতিক্রিয়া কত হবে এখানে? এর ওজন কোন দিকে কাজ করে? এম জি নিচের দিকে, তাহলে উপরের দিকে, তাহলে উপরের দিকে আর ইকুয়াল টু কত হবে? এম জি হবে, তাই না? হুম। এম জি হবে, তাহলে আর এর ভ্যালুটা বের করি, আর ইকুয়াল টু এম জি। তাহলে এম হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8, 2 কেজি 9.8, তাহলে এখানে হচ্ছে কত? 19.6, 19.6। 19.6 নিউটন। তাহলে এম ঘর্ষণ বল, মিউ আর, মিউ এর মান হচ্ছে 0.2, আর এর মান থ্রি হচ্ছে পয়েন্ট উনিশ নাইন পয়েন্ট সিক্স হচ্ছে 3.929 নিউটন। এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, এখন বলছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় কি বস্তুটি ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করতে বলছে। পি বস্তু ত্বরণ ও অভিকর্ষ ত্বরণের মাঝে হচ্ছে তুলনা করতে হবে। পি বস্তুটা ত্বরণটা কত, মানে যখন পড়বে একটা ত্বরণে পড়বে, একটা যেহেতু এর উপর বল কাজ করছে, কত বল? 3.29 ফ্রিকশন ফোর্স, আবার হচ্ছে এ বস্তুর ওজন কাজ করতে, তাহলে আমরা এই ম্যাথটা করার সময় এটা করতে পারি। তাহলে আমরা হচ্ছে এক কাজ করতে পারি, এখানে হচ্ছে
এ বস্তুটার 66 আছে, এ বস্তুটার ওজন কত করবে? 66 জি নিচের দিকে কাজ করবে না, mg। হুম, এটা হচ্ছে 30 জি। তাহলে এর উপর হচ্ছে নেট ফোর্স কত, এফ নেট? 66 জি মাইনাস 30 জি। আমরা যদি লিখি এম এ জি মাইনাস এম বি জি, তাই না? হুম, এটার ওজন বিয়োগ এটার ওজন, কারণ দুইটা দুইটা বিপরীত দিকে প্রান্তে আছে, তাই না? বোঝা গেছে কিনা? গেছে। তো আমি প্রথমে 1 নাম্বার করাচ্ছি ঘর্ষণ বল উপেক্ষা করে, মনে করি ঘর্ষণ বল নাই, এটা উপেক্ষা করে, তাহলে এম এ এম বি জি। তাহলে হচ্ছে জি কেটে নিলে হচ্ছে এম এ কত, 66 মাইনাস 30, তাহলে কত হয়? 36 জি। 56। এটা পাওয়া যায়, 36 জি বল পাওয়া যায় না? হুম। এখন হচ্ছে তো ত্বরণ কত, এফ নেট ইকুয়াল টু এম এম এ টোটাল এ, তারপরে টোটাল বলতে কি আমি বুঝবো? এই সিস্টেমটা 36। টোটাল ভরের সাথে যেটা যুক্ত আছে সেটা, নট শুধু এম, কারণ কারণ এই সিস্টেমটা একটা ভরের সাথে কানেক্টেড না, তিনটা ভরের সাথে কানেক্টেড। তিনটা ভরের উপর এই বলটা কাজ করছে, তাহলে এ ইকুয়াল টু এফ নেট হচ্ছে 36 জি বাই হচ্ছে এম 66 প্লাস 2 প্লাস 30, ঠিক আছে? 36 ইন্টু 9.8 ডিভাইড বাই 66 প্লাস 2 প্লাস 30। ক্লিয়ার? হুম। তাহলে যে কত আছে? 3.6। 3.6 মিটার পার সেকেন্ড। যদি ঘর্ষণ থাকে, এখন যদি থাকে, যদি ঘর্ষণটা থাকে তখন কি হবে? ঘর্ষণ থাকলে এফ নেটটা কত হবে? 66 জি মাইনাস 30 জি মাইনাস কত পেলাম ঘর্ষণ বল? 3.92, 3.92 এটা হবে। তো এ হবে এফ নেট বাই হচ্ছে 66 প্লাস 2 প্লাস 30। কত আসছে অ্যান্সার দেখি তো? কত আসে? থামো। ওপরে হবে হচ্ছে 36 জি মাইনাস 3.92 ডিভাইড বাই 30 আর 36 96 98। 36 into 9.8 minus 3.92 ডিভাইড বাই 98, পারা যায়? হ্যাঁ, কত আছে? বুঝাচ্ছি তো। দাঁড়াও। 3.56। 56। 3.56 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো, তাহলে ত্বরণটা কমছে, তাহলে হচ্ছে তাহলে হচ্ছে কি বলছিল, কি যে হচ্ছে অভিকর্ষ ত্বরণের মধ্যে তুলনা করো, তাহলে এর এর ত্বরণ কত আছে? 3.6 মিটার সেকেন্ড ইনভার্স টু। তাহলে 3.6/9.8, এটা যদি অনুপাতটা থাকে, অনুপাতটা করার দরকার নাই, এভাবে রাখলে হচ্ছে, বা ভাগ করলে 0.367 এত গুণ হচ্ছে ফোর্সে কাজ করতে, এত গুণ, সরি এত গুণ হচ্ছে তার হচ্ছে, মানে অভিকর্ষ ত্বরণের এত গুণ এই ত্বরণটা। ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এরপর আরেকটা ম্যাথ আছে, সেটা করবো আমরা। চালের বস্তা সহ একটা ট্রলির ওজন কত বলছে? 196 নিউটন। ট্রলিটি 2 নিউটন ঘর্ষণ যুক্ত, তাহলে ঘর্ষণ বল 2 নিউটন। কোন মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হয়। 10 সেকেন্ডে কয় মিটার দূরত্বে ঠেলে নেওয়া হয়? 50। 50 মিটার দূরত্বে ঠেলে নেওয়া হয়। 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে তাকে ঠেলে নেওয়া হয়েছে। এরপর প্রযুক্ত বল অপসারণ করা হচ্ছে, বলছে ট্রলিটির উপর প্রযুক্ত বলের মান কত? এফ নিট বল কত, এটা আমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে? হুম।
তাহলে আমাদের ফার্স্ট হবে এখানে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ স্থির ট্রলিকে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে দ্রুত নেওয়া করা হয়। নিয়ে যাওয়া হয়। তাহলে এটা কোন সূত্র দিয়ে তারিখ বের করবো আমরা? এফ ইকুয়াল টু এম এ। এখানে কি ত্বরণ বলছে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে নিয়ে যাওয়া হয়, তাহলে আমরা 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে নিয়ে গেলাম। তাহলে আমরা হচ্ছে পাচ্ছি এখান থেকে গ নাম্বার যদি যাই, এস ইকুয়াল টু ইউটি 50 মিটার। হাফ এটি স্কোয়ার, তাই না? হুম। এস হচ্ছে 50, এটার ভ্যালু 0, হাফ এ, হাফ এর ভ্যালু 10 স্কোয়ার, 10 স্কোয়ার। তাহলে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, 100 একশো বার 100, আর 100 বার একশো ওয়ান। 1 মিটার পার সেকেন্ড, 70 এর ত্বরণে যাচ্ছে। তো ত্বরণটা আবার কিভাবে নির্ণয় করতে হয়? এফ নেট অ্যাপ্লাইড ফোর্স মানে ফ্রিকশন ফোর্স ইকুয়াল টু তো এম এ, তাই না? হ্যাঁ। যেটা ঘর্ষণ বলা আছে, আমরা এভাবে করবো, টেকনিকটা এভাবে মাথায় রাখবো আমরা। এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এটা হচ্ছে নেট ফোর্স, এটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে হচ্ছে এমটা বের করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। ওজন কত দেওয়া আছে? তাহলে হচ্ছে এম ইকুয়াল টু ডাব্লিউ বাই জি। ওজন কত দেওয়া আছে? 196, জি এর মান 9.8, কত আসছে? 20 কেজি। 20 কেজি। এখানে 20 কেজি, তাহলে আমাদের এফটা দেওয়ার পর এফ দাঁড়াচ্ছে এম এ 20। প্লাস এফ, তাই না? এটা 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 দাঁড়াচ্ছে কিনা বল? হ্যাঁ। দাঁড়াচ্ছে, তাহলে এম এ কত? 20 × 1, ইন্টু 1 প্লাস এফ হচ্ছে 2। 2, তাহলে হচ্ছে 22। 22 নিউটন। 22 নিউটন তার উপর বল অ্যাপ্লাই করা হয়েছে, তারপর 22 মিটার বরাবর হচ্ছে। বলছে বলটা যখন অপসারণ করা হবে, তারপরে ট্রলিটি কি 600 মিটার দূরত্বে যেতে পারবে কিনা। আগে যে ম্যাথটা করলাম না, 8 সেকেন্ড পরে বল অপসারণ করলো, তারপরে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা বের করছি। তাহলে এই এই টেকনিকটা বের করার সিস্টেম কি? বল অপসারণ করা 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা। তাহলে আমরা যদি এই নিচে অংশ একটু করি, তাহলে হচ্ছে তো- বল অপসারণ করলাম, তাহলে যে তার যে ত্বরণ ছিল সেটা কি থাকবে আর? না। তখন কি থাকবে? একটা ঘর্ষণ বলের কারণে কি থাকবে? বে। মন্দন। এফ ইকুয়াল টু এম এ থাকবে, তাই না? ঘর্ষণ বলের কারণে একটা মন্দন হবে, নাহলে তো সে সমবেগী চলতো, চলতো কিনা। হ্যাঁ। এ কত? এফ বাই এম। এম। এফ এফ হচ্ছে 2, এম হচ্ছে কত? 20। 1/10 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। কিন্তু হচ্ছে ওই 10 সেকেন্ড পরে বেগটা কত হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? হুম। হুম। মানে ইউ এর ভ্যালু 0, এর ভ্যালু হচ্ছে 1, পি এর ভ্যালু হচ্ছে 10, মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, এখন সে কত দূরত্ব অতিক্রম করবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে সেটা নির্ণয় করার জন্য আমরা জানি ভি স্কোয়ার ইউ স্কোয়ার, যেহেতু ইউ মন্দনটা স্কয়ার আমরা পজিটিভ নিয়েছি, 2 এ টু এস, এ তাই না? এস। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই 2 এ। ইউ স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার 0 স্কোয়ার, 2 × 1/10। ঠিক আছে, বুঝা হ্যাঁ। গেছে? ইকুয়াল টু হচ্ছে 500 মিটার, 500 মিটার দূরত্ব অতিক্রম করে। তো ওখানে কত মিটার বলতো? 600 মিটার অতিক্রম করবে কিনা, তাহলে দূরত্ব করবে না 600 অতিক্রম মিটার করতে তাই না? পারবে না। অতিক্রম করতে পারবে না। মানে আজকের ক্লাসে আমরা মোটামুটি শিখলাম এগুলো, আজকে আর পড়াবো না, আজকে মোটামুটি এগুলো শিখলাম। তাহলে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিখলাম, এটা মাথায় রাখতে ক্ষতিকর। হবে। যখন ঘর্ষণ বল থাকবে তখন এফ নেট ইকুয়াল টু কার্যকরী বল ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স বাই এফ, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, হুম। কার্যকর বল ইকুয়াল টু প্রয়োগকৃত বল বিয়োগ
ঘর্ষণ বল, ঘর্ষণ বল এটা। আর কপি কলের ক্ষেত্রে যখন বের করব, এরকম সিস্টেম থাকবে। এপাশে একটা কপি কল দিয়ে একটা ভর ঝুলন আছে, এম এ। এপাশে একটা কপি কল আছে, এ একটা ভর ঝুলাই দিচ্ছি, বড় ভর, এম বি। এর ভর এম, তখন আমরা হচ্ছে এফ নেট বের করব, এম বি জি মাইনাস এম এ জি। ঠিক আছে, এফ নেট বের করবো তাই না? হুম। এরপর এফ নেট ইকুয়াল টু আমরা বের করব এম টোটাল ইকুয়াল টু তাই না? এখানে টোটাল ভরটা, কারণ এটা একটা পুরো সিস্টেম কানেক্টেড এর সাথে। তিনটা। ইকুয়াল টু হবে এফ নেট বাই হচ্ছে এম এম প্লাস বি। এম এ প্লাস এম বি। তাহলে অ্যাকচুয়ালি দাঁড়ায় এটা এম বি মাইনাস এম এ ডিভাইড বাই এম প্লাস এম এ প্লাস এম বি ইন্টু জি। ঠিক আছে, এটা হচ্ছে তার ত্বরণের ভ্যালু। এই ত্বরণের বস্তুটা এইদিকে পতিত হতে থাকবে। আশা করি বোঝা গেছে আজকের ক্লাস। এবং এটা এটা সবাই মাথায় রাখবে, এফ সমান সমান আর। এফটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, অভিলম্ব নট ওজনের সমানুপাতিক। কিন্তু অভিলম্ব প্রতিক্রিয়া বল তখনই বেশি হবে যখন তার ওজন বেশি হবে, তাই না? এফ এফ ইকুয়াল টু মিউ আর। এবং কমন যেগুলো সিস্টেম আছে, স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবার হচ্ছে আর একটা আছে মিউ ইকুয়াল টু হচ্ছে ট্যান থেটা, এটা আছে একটা ফর্মুলা। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, তারপর হচ্ছে প্রবাহী ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ কোনগুলো একটি আইডিয়া থাকতে হবে, বল গড়ে গেলে সাইকেল চলা, গাড়ি চলা। তারপর হচ্ছে ঘূর্ণন। ফুটবল ফুটবল গড়ানো, ঘূর্ণনটা যেটা ঘূর্ণনটা সেটা হচ্ছে আবর্ত। আর প্রবাহীর ভিতরে বাতাস বা পানির ভিতরে যে কোনো বস্তু পতনশীল, মাছ মাছ সাঁতার কাটা, তারপর হচ্ছে প্যারাশুট দিয়ে নিচে নামা, এগুলো হচ্ছে প্রবাহী চাপ। ঘর্ষণ। তারপর স্থিতি ঘর্ষণ হচ্ছে স্থির। স্থির থাকলে। এবং হচ্ছে গতিশীল ঘর্ষণ সাধারণত এই ধরনের ঘর্ষণ যেটা পতিত হবে, এই যে গতি, এটা হচ্ছে গতিশীল ঘর্ষণ, পতিত হবে। ঠিক আছে, এগুলো স্থিতি গতি কাছাকাছি একই। তো স্থিতি আর গতির ভিতরে স্থিতি ঘর্ষণটা বল বেশি, এবং সবচেয়ে কম বল ঘর্ষণ বল হচ্ছে আবর্ত ঘর্ষণ। ঠিক আছে। হুম। তো ঘর্ষণ একটা প্রয়োজনীয় হচ্ছে উপদ্রব, এটা মাথায় রাখতে হবে কেন উপদ্রব। ঠিক আছে, ঠিক আছে। হুম। আচ্ছা, আজকে ক্লাসে পর্যন্ত, তাহলে কেটে দিলাম। আচ্ছা, ভিডিওটা